নমস্কার, আমি রূপসী হালদার। আজকে পড়ছি ভালোবাসার সীমানা পেরিয়ে। লেখনীতে রয়েছেন প্রিয়স্মিতা তেহজিব রায়। পর্ব ৪২, রহস্যের পর্দা উন্মোচন। প্রহেলিকা চিৎকার দিয়ে উঠল। তার সামনে দুনিয়াটা ঝাপসা হতে শুরু করলো। সে প্রণয়ের দিকে ঝাপসা দৃষ্টিতে তাকিয়ে আহত কণ্ঠে বিবৃত করলো, সব মিথ্যা হলেও আমার ভালোবাসা মিথ্যা ছিল না প্রণয়। আমি তোমাকে অনেক ভালোবাসি। প্রণয় বলতে বলতেই নিস্তেজ হয়ে গেল প্রহেলিকা। তীব্র ঘৃণায় মুখ ফিরিয়ে নিল প্রণয়। ঘাড় থেকে সিরিঞ্জটা টেনে খুলে ডাস্টবিনে ছুঁড়ে মারল প্রণয়। ক্রোধে তার সর্বাঙ্গ তীর করে কাঁপছে, কপালের শিরাগুলো থপথপ করছে। শুধু দরজার কাছে পা ভাঁজ করে দাঁড়িয়ে সিনেমা দেখার ভঙ্গিতে সকল দৃশ্য উপভোগ করতে করতে আয়সী ভঙ্গিতে কফির মগে চুমুক দিচ্ছে। ঠোঁটের কোণে লেগে আছে তার চিরপরিচিত সেই বাঁকা হাসি। সে প্রণয়কে ধীরে ধীরে আরও রেগে যেতে দেখে বাঁকা হেসে এগিয়ে গেল। স্বাভাবিক কণ্ঠে বলল, কুল ডাউন ইয়াং ম্যান। এত হাইপার হওয়া হার্টের জন্য মোটেও ভালো না। আর আমি একজন রেসপন্সিবিলিটি হার্টের ডাক্তার, এসব অনাচার মেনে নিতে পারি না। প্রণয় ক্রুদ্ধ দৃষ্টিতে তাকালো সুধোর দিকে। হাত মুষ্টিবদ্ধ করে বড় বড় নিঃশ্বাস ফেলতে লাগলো। সুধোর অবস্থা দেখে ঠোঁটে নিয়ে হাসলো। কফির মগ হাতে ঘোরাতে ঘোরাতে বলল, বহু বছরের পুষে রাখা রাগ কি আরো ২-৪টা থাপ্পড় মারা যাবে না? আরো দুটো লাগিয়ে দিতি। কিন্তু আফসোস, তুই চাইলেও এর থেকে বেশি ওকে আর কিছু করতে পারবি না। বিকজ শি ইজ ভেরি ডেঞ্জারাস। আমি যত বলি ওর মাথায় গু ভর্তি। কিন্তু তুই আর আমরা দুজনেই জানি ও আসলে কি এবং কি কি করতে পারে। সো বি কেয়ারফুল। ওর একটা ইশারাই তোর আমার সব জীবনের জাস্ট চোখের নিমেষে শেষ হয়ে যাবে। আর আমাদের বসে বসে দেখা ছাড়া আর কোনো গতি থাকবে না। প্রণয় বসা থেকে উঠে দাঁড়ালো। সুধোর হাত থেকে কফির মগটা নিয়ে তাতে লম্বা চুমুক দিল। হাসলো শুদ্ধ। দুজন প্রহেলিকাকে এভাবে ফেলে রেখে চলে গেল। প্রণয় যেতে যেতে বলল, তোর এত উত্তেজনা কিসের? ডিস্ট্রয় করলি আমার লাইফ। ডিস্ট্রয় করে দিয়েছিস। তোর তো আর কিছুই করিনি, বরং এতে তোর অনেক সুবিধাই হয়েছে। শুদ্ধ আবারও প্রণয়ের হাত থেকে কফির মগটা নিয়ে তাদের চুমুক দিল। রহস্যময় কণ্ঠে বলল, তা অবশ্য ঠিকই বলেছিস। ও যা করেছে তাতে আমার লাভ ছাড়া লস কিছুতেই নেই। আফটার অল শি ইজ মাই ক্রিমিনাল পার্টনার। কিন্তু ভয় যে একটা হাত জায়গা দেই। আমার জান প্রাণটা যে ওর কাছে বাধা। ওকে বোকা বানিয়ে রাখতে পেরেছি বলেই এখন আমার প্রাণ পাখি অক্ষত রয়েছে। নাহলে ও যা হিংসা পরায়ণ, তাতে তোকে পেতে শেষ করে দিত আমার সুইটহার্টটাকে। তখন তুইও মরতি, আমিও মরতাম। আর এসব তোকে বলছিস বা কেন? তবে ভাই, তোর ধৈর্য আছে মানতে হবে। তোর যা ধৈর্য, তার ওপর পার্সেন্টেজ আমার নেই, 1%ও নেই। কিভাবে এমন একটা ডেঞ্জারাস জিনিসকে হ্যান্ডেল করিস ভাই? তুই যে রাত দিন ওর সাথে হ্যাপি কাপলের অভিনয় করছিস, তোর হাফ ধরে বিরক্ত লাগে না? প্রণয় ছাদের রেলিংয়ে হেলান দিয়ে তমচ্ছন্ন আকাশের দিকে তাকালো। নিকশ কালো আধারের দিকে তাকিয়ে দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, আমার জানকে বাঁচানোর জন্য এছাড়া আর দ্বিতীয় কোনো রাস্তা নেই। এটা আমার জীবন হয়ে গেছে। বাঁচলে আমাকে এভাবেই বাঁচতে হবে। ওর থেকে আমার মুক্তি নেই। এই আবরাশিকদের প্রণয় সম্পূর্ণ ভেসে গেছে। ও যদি কোনোভাবে একটু কিছু আঁচ করতে পারে, তো এরপর ডিরেক্টলি ব্ল্যাকমেল করা স্টার্ট করে দেবে। আর আমায় ও তখন যা যা চাইবে তাতেই করতে হবে। তখন আর এসব ছলচাতুরি কোনো কাজে আসবে না। প্রণয়ের কথায় হঠাৎ শুদ্ধই চোখে ঠোঁটের কোণে দুষ্ট হাসি খেলে গেল। সে প্রণয়ের দিকে তাকে ভ্রু নাচিয়ে বলল, তো তোর টাকা পয়সা কিছুই চায় না, শুধু তোর দেহ চায়। তোর কি কপাল ভাই। প্রণয় তার দিকে তাকিয়ে বিরক্ত চোখে তাকালো। শুধু আবারও দুষ্ট এসে বলল, বদ্ধ করে সাবধানে থাকিস ভাই। তুই এর ঘরে থাকিস আর এইদিকে আমার ভয়ে কলিজাটা লাফায়। খালি মনে হয় কখন জানি তোর ইজ্জত লুটে নিল, কখন জানি তোকে সে খেয়ে ফেলে দিল। যতই হোক, বিয়েটা তোর আর সত্যি নয়। মানে এখানে কি বলেছে বুঝতে পেরেছেন? এতদিন আমরা যে গল্পটাতে পড়ে এসেছি প্রণয় আর প্রহেলিকার বিয়ে হয়েছে, আসলে ওদের বিয়েটাই হয়নি। এটা ছিল মিথ্যে কথা। ওরা মিথ্যে সংসার করছে। ভালো লাগলো এই কথাটা শুনে না? প্রহেলিকার সাথে যদি ওর বিয়েটা হয়ে যায়, সরি প্রিয়তার সাথে যদি ওর বিয়েটা হয়ে যায় প্রণয়ের, তাহলে গল্পটার মোড়টাই আলাদা হয়ে যাবে। তারপর পড়ছি, এখনই তোর ইজ্জত লুটে নিলে পরে তোকে কে বিয়ে করবে? সুতের এমন সিরিয়াস টাইমের রসিকতায় প্রচণ্ড আহত হলো প্রণয়। সাদের হাতে গুটিয়ে ধপাধপ সুদের পিঠে কয়েকটা ঘা বসিয়ে দিয়ে বলল, আমার ভার্জিনিটি নিয়ে তোকে চিন্তা করতে হবে না। পিঠ ধরে কোকিয়ে উঠল শুদ্ধ।
এরপর কিছুক্ষণ দুজনেই নীরব রইল। শুধু আকাশবাণী তাকিয়ে বুক ভরে নিঃশ্বাস নিয়ে বলল, আমার এখনো বিশ্বাস করতে ইচ্ছে হয় না তুই এত সহজে আমার সুইটারটাকে আমার জন্য ছেড়ে দিলি। প্রিয়তাকে ছেড়ে দেওয়ার কথাটা কানে যেতে প্রণয়ের বুকটা ছড়াৎ করে উঠল। সে সূর্যের দিকে তাকিয়ে তাচ্ছিল্য করে বলল, যে আমার রক্তের ফোঁটায় ফোঁটায় প্রবাহিত হয় তাকে ছেড়ে দেব? তাকে ছাড়লে প্রণয়ের শিখতে বাঁচবে না। তাকে আমি ছাড়িনি, শুধু তার সুরক্ষার জন্য নিজের থেকে দূরে সরিয়ে দিয়েছি। আর তোকে তার ভালো মন্দের দায়িত্ব দিয়েছি, কারণ আমি ব্যর্থ, আমি অক্ষম তাকে রক্ষা করতে। তাই তোকে আমার বাহু থেকে মুক্ত করে দিয়েছি। এই বিষয়ে আমি একটা ছোট্ট রিস্কও নিতে পারবো না। তাই আমার জানটার কখনো অমর্যাদা করিস না। এক চুল পরিমাণ আঘাত পেলেও আমার হৃদয়টা সহ্য করতে পারবে না। ফিচেল হাসলো সত্য, প্রণয়ের দিকে তাকিয়ে শক্ত কণ্ঠে বলল, আমার ভালোবাসা নিয়ে সন্দেহ করছিস? আমি যদি না থাকতাম প্রহেলিকা কি তোকে ছেড়ে দিত? তুই কি তখন পারতি প্রিয়তাকে আপন করতে? আমি তোর প্লাস পয়েন্ট। তুই আমাকে বিশ্বাস করিস কারণ তুই জানিস তোকে তুই যতটা চাস, তুই যতটা ভালোবাসিস ঠিক ততটাই আমিও চাই। আমিও তাকে ভালোবাসি। ও যেমন তোর জীবন, ও তেমন আমারও জীবন। আর আজ যদি আমি না থাকতাম, তবুও তোর জীবনে এই পরিস্থিতি আসতো, তুই তখন কি করতি? কাকে ট্রাস্ট করতি? থেমে গেল প্রণয়। শুদ্ধ আবার বলল, তবে শেষমেশ একটাই কথা, দিলে পুরোটা দিবি, অধিকার রেখে দিবি না। ভালো করে ভেবে নিবি। তাকে একবার আমার নামে লিখে দিলে এই জীবনে তো দূর, আখিরাতে তাকে পেছন ফিরে তাকাতে দেব না। শি ইজ অনলি মাই। প্রণয় শান্ত চোখে দেখলো শুদ্ধের চোখে দীপ্তিময় আগুন। সুধের এই কথাগুলোতে তো তার মন সন্তুষ্ট হওয়ার কথা, তবে বুকটা এত ফুটছে কেন? সে ব্যথাতুর হেসে বলল, আমি তার মালিক নই, তাকে তাই তোকে দেওয়ার কেউ নেই। তোকে নিজেই অর্জন করে নিতে হবে তার সমস্ত ভালোবাসা। আমি তাকে স্বাধীনভাবে মুক্ত চিন্তায় মানুষ করেছি। আমি কখনো তার উপর জোর জবরদস্তি কিছু চাপাই দিইনি, দিতে পারবো না। এমনকি তোকে বিয়ে করার জন্য জোরও করতে পারবো না। শুদ্ধ সামনের দিকে তাকে বলল, জানি আমি তুই এসব করতে পারবি না, তোকে করতেও হবে না। তুই জাস্ট ওর সব অধিকার তুলে নে আমার সুইটারের ওপর থেকে, তারপর বাকিটাই বুঝে নেব। প্রণয় শান্ত চোখে শুদ্ধের দিকে তাকিয়ে দেখলো। তার চোখে মুখে দুষ্প্রাপ্য সেই ভালোবাসার পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা। তাই বলা এক একটা কথা প্রণয়ের হৃদয়স্পন্দনের দিকে কোথাও লেগেছে। সেটা যদি শুদ্ধ একবার দেখতে পেত, তবে হয়তো আরও কখনো প্রিয়তাকে সে পেতে চাইতো না। যদি শুদ্ধ বুঝে না এমনটা নয়, সে সব কিছু বোঝে, তবু হয় না। কিছু কিছু ক্ষেত্রে মানুষ বড্ড স্বার্থপর হয়। শুদ্ধও তাই। শুদ্ধ আবার বলল, কলেজের কি খবর? প্রণয় কফির কাপ রেখে পকেট থেকে সিগারেট বের করলো। লাইটে জ্বালিয়ে সিগারেটটা কালচে লাল ঠোঁটে চেপে ধরলো। দীর্ঘ নিঃশ্বাসের ধোঁয়াগুলো ফুসফুসে টেনে নিতে দিতে বলল, কনফার্ম। আর ভিসা পাসপোর্ট? 2 মাস টাইম লাগবে। শুদ্ধ একটা সিগারেট জ্বালিয়ে নিয়ে নিজের গোলাপি টেপটা চেপে ধরলো। সিগারেটের বিষাক্ত ধোঁয়া বাতাসে মিশিয়ে বলল, ওকে, কানাডা পাঠিয়ে দিচ্ছিস, ভালো কথা। কিন্তু যতদিন কানাডা থাকবে আমায় কানাডা যাওয়া বারণ কেন? আমায় তো 2 দিন পরে মেডিকেলের কাছে কানাডা যেতে হবে। প্রণয় নিকোটিনের ধোঁয়া আকাশে উড়িয়ে দিল। বললাম না, আমি আমার পুতুলের ওপর কিছু চাপাতে চাই না। ওর সব কিছু ভুলে নিজেকে সামলে নেওয়ার জন্য সময় প্রয়োজন। আর তুই কানাডা গেলে আমার অনুপস্থিতিতে কি কি করতে পারিস তা আমার খুব ভালো মতো জানা আছে। আমি চাই না আমার পুতুলের ওপর কোনো চাপ দিতে। ও এখন কোনোভাবেই তোকে অ্যাবসেক্ট করতে পারবে না। আর আমি তোকে এক্সপেক্ট না করলে আমি তো কিছুই করতে পারবো না। তাই এটা আমাদের প্রথম শর্ত, যা সবার উপরে। ও যতদিন কানাডা থাকবে তুই কানাডা পা রাখবি না। হাসলো শুদ্ধ, আফসোস করে বলল, এসবের চক্করে আমি বুড়ো হয়ে যাই। বয়স তো প্রায় 30-এর কাছাকাছি, তবু বুড়ো হলেও আমার সুইটার কি লাগবে। মনির হাসলো প্রণয়, মনে মনে বলল, জান, তুই কি কখনো তোর প্রণয় ভাইকে ক্ষমা করবি? আমি কি তোর ওপর জুলুম করছি? কিন্তু আমার যে আর কোনো রাস্তা নেই জান। তোর প্রণয় ভাই যে বড্ড অসহায়। সে চাইলে নিজের ইচ্ছায় মরতে পারবে না। তার জীবন থাকতে আমার জানকে এভাবে একটু একটু করে শেষ করে যেতে দেখতে পারবে না। তোকে ভালো রাখার জন্য তোর প্রণয় ভাই সব সহ্য করে নেবে, শুধু তুই ভালো নেই এটা সহ্য করতে পারবে না। জানি তুই আমাকে খুব ভালোবাসিস। আমার থেকে দূরে গেলে হয়তো আমার জন্য খুব কাঁদবি। কাঁদ, সমস্যা নেই, দূরে থেকে কাঁদ। আমি তো আর দেখবো না
আমার কথা আর নেই, কিন্তু তুই যদি আমার সামনে থেকে প্রতিদিন কাঁদিস আমি স্থির থাকতে পারবো না রে। তখন সবার আগে তুই শেষ হয়ে যাবি। তাই আমাকে ক্ষমা করে দিস জান। দূরে থাক বা কাছে থাক, সবসময় মনে রাখবি তুই তোর প্রণয় ভাইয়ের প্রাণ ভোমরা। কাছে থাক বা দূরে, তোর ভালোবাসা প্রণয় ভাইয়ের মৃত্যু অবধি শুধু তোর জন্যই রাখবে। শুদ্ধ প্রণয়ের দিকে তাকে মনে মনে বলল, আমি জানি তোর কষ্ট হচ্ছে, কিন্তু আমার কিছু করার নেই ভাই। আমি এই জায়গায় বড্ড স্বার্থপর। আমার যে তাকে চাই চাই। প্রিয়তা এসিতে ফুল পাওয়ার দিয়ে খাটের মাঝখানে এলোমেলো ভঙ্গিতে চিটপাটা হয়ে ঘুমিয়ে আছে। তার এক হাতে খাটের বাইরে, এক পা খাটের বাইরে। দীঘল চুলের অর্ধেকটা মুখের ওপর ছড়িয়ে ছিটে আছে, আর বাকি অর্ধেকটা মাটিতে পড়ে লুটোপুটি খাচ্ছে। ফোনটাও পিঠের নিচে পড়ে আছে। ঘুমানোর সময় তার হুঁশ জ্ঞান বলতে কিছু থাকে না। ঘুমানোর স্টাইলটা অরণ্যার সমুদ্রের থেকেও বিচ্ছিরি, তবুও সুন্দর লাগছে। তার সামনের কাউকে কেউ পায়ের ওপর পা তুলে একদৃষ্টিতে তাকিয়ে আছে। তার মনোযোগ অন্য কোনো দিকে নেই। দৃষ্টি স্থির, সে কেবল তার চোখে স্থির নীরবের ব্যক্ত। তার দৃষ্টির আকুলতা বলে দিচ্ছে এই নারীটি তার কত আপন। এই নারীর সঙ্গে দূরত্ব মেনে নিতে বেঁচে থাকা তার পক্ষে সম্ভব নয়। এই নারীকে হারালে সে নিঃস্ব, সর্বহারা হয়ে যাবে। তবে এই নিষ্ঠুর নিয়তি তার কাছে এই নারীকে কেড়ে নেবে। এই নারীকে অন্য কারো হাতে দিতে হবে, ব্যক্তি যতই পরামর্শশালী হোক না কেন। সময় আর পরিস্থিতি কখনোই তার কথায় চলে না। সময়ের কাজ একজন নিষ্ঠুর মানুষও পরাজিত হয়। পরিস্থিতির নিষ্ঠুরতার কাজে তার সকল নিষ্ঠুরতা ফিকে হয়ে যায়। যার অন্যের কলিজা ছিঁড়ে নিতে মায়া হয় না, সময় তার থেকেও নিজের কলিজাটা ছিঁড়ে নেবে। সে দীর্ঘশ্বাস ফেলে এগিয়ে গেল প্রিয়তার দিকে। যত্ন সহকারে তাকে সোজা করে শুয়ে দিল। পিঠের নিচে একটা ফোন বের করে পাশে সেন্টার টেবিলের ওপর রাখলো। পাশে বসে আলতো হাতে মুখের ওপর চুলগুলো সরিয়ে দিল। নরম চোখে চেয়ে রইল প্রিয় নারীর মুখের পানি, নিষ্পাপ মুখখানা। কিছুক্ষণ চেয়ে থেকে কপালে সময় নিয়ে উষ্ণ স্পর্শ এঁকে দিল। সাথে সাথে প্রিয়তা ধপ করে তার টি শার্ট খামচে ধরে ফেলল। ঘুম যাওয়ানো কণ্ঠে বলল, আপনি এসেছেন প্রণয় ভাই? বলেই ঘুমের ঘরে বালিশটা থেকে মাথা তুলে প্রণয়ের কোলে দিল। দুই হাতে কোমর জড়িয়ে ধরে আবার গভীর নিদ্রা চলে গেল। নিজের কাছে জড়িয়ে থাকা ছোট্ট দেহটার দিকে তাকে কিঞ্চিত হেসে ফেলল প্রণয়। মেঝেতে পড়ে থাকা চুলগুলো তুলে বেনি করতে করতে বিড়বিড় করে বলল, এভাবে চললে যেদিন আর বেশি দিন আর নেই, যেদিন তুই আমার মতো হয়ে যাবি, তোর এই অশান্তি আমি কিভাবে কমাবো বল জান? তুই অচেতন অবস্থাতে আমার উপস্থিতি অনুভূতি করিস। এত ভালোবাসিস কেন? এত ভালোবাসা নিয়ে কিভাবে বাঁচবি তুই? আমার ভীষণ ভাবনা করছে জান। তুই তো আমাকে ছাড়া কিছুই বুঝিস না। তাহলে কোনো বর্ষায় আমি তোকে দূর দেশে পাঠাবো, কিভাবে তোকে সেফ রাখবো আমি? কিভাবে সেভ করব? কিভাবে তোকে একটা সুস্থ জীবন দেব? একদিন তোকে চোখ রেখে বলতে পারিনি, আমাদের পুরো জীবনটাই পাল্টে গেল। চুলের বেড়িটা যত্নের প্রিয়তার বাপাসের কাঁধে রেখে আবার গভীর অনুভূতিতে ললাটে গভীর ভালোবাসার স্পর্শ লিখে দিল। কোকো প্রিয়তার পাশে বসে গোল গোল চোখে প্রণয়ের কার্যক্রম দেখছিল। প্রণয় তাকে কোলে নিয়ে মাথায় হাত বুলাতে বলতে বলতো, এভাবে চোখ বড় বড় করে কি দেখছিস তুই? তোর মায়ের বাচ্চা তুই, আর তোর মা আরেকটা বাচ্চা। কোকো কি বুঝলো কে জানে। প্রণয় আবার ও কোকোকে প্রিয়তার পাশে শুয়ে দিল। এসির পাওয়ার কিছুটা কমিয়ে দিয়ে প্রিয়তাকে আলতো হাতে নিজের কাছে জড়িয়ে নিয়ে বালিশে শুয়ে দিল। গায়ে হালকা চাদর টেনে দিয়ে কানের কাছে ঠোঁট নিয়ে ফিসফিসে বলল, গুড নাইট মাই প্রিন্সেস। বলে ঘরে সব লাইট অফ করে দিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। রাত 11:50। রাতের খাওয়া দাওয়া শেষ করে শিকদার বাড়ির প্রায় সবাই নিজ নিজ কক্ষে অবস্থান করছে। উষা পরিচালিকদার সঙ্গে মিলে রাতের খাবার পর বাড়তি সব খাবার দাবার ফ্রিজে তুলে রেখে সব বাসনপত্র কষাই নিয়ে যত সব গুছিয়ে রেখে ঘর থেকে এলো। তার ভেতরটা ভীষণ অস্থির অস্থির লাগছে। যদি এই বাড়িতে শীত গরম তেমন একটা অনুভব করা যায় না, তবু উষার ভেতরটা অস্থিরতায় হাঁসফাঁস করছে। পিঠ, কাঁধ, গলা, পেট সব অসহ্যভাবে চুলকাচ্ছে। সে দরজা ভিজিয়ে প্রেমের ড্রেসিং টেবিলের সামনে গিয়ে বসলো। প্রেম ঘরে নেই। উষা আয়নার সামনে বসে নিচের দিকে মনোযোগ সহকারে তাকালো। তার নিজের কাছে নিজেকে আজকাল অপরিচিত লাগে। বিয়ের আগে জীবন আর বিয়ের পরের জীবনের মধ্যে আকাশ পাতাল ফারাক। এসব ভোগবিলাসিতা, অভিজাত্য, চাকচিক্যের সঙ্গে মোটেও পরিচিত নয় সে। তার সম্মান, ভালোবাসা, আদর যত্নের সাথেও পরিচয় নেই সে। জন্মের পর থেকে প্রয়োজনের বাইরে যে কিছুই পায়নি সে। আর কারো থেকে আদর ভালোবাসা পাওয়া তো দূর, কটু বাক্য ছাড়া কিছু জোটেনি কপালে।
অথচ হঠাৎ করেই একটা মানুষের আগমনে তার গোটা জীবনটা রূপকথার গল্পের মূল্য সম্পূর্ণ বদলে গেল। সামান্য একটু আদর, যত্ন, ভালোবাসা পাওয়াতেই তার নিজস্ব সৌন্দর্য কলি থেকে পরিণত পুষ্পে প্রস্ফুটিত হয়ে গেল। এই বাড়ির মানুষজন যেভাবে সম্মান দিয়ে কথা বলে, ওভাবে কেউ কখনো সম্মান দেবে না, ভালো মতো কথা বলবে না। তার কল্পনাও সে করতে পারেনি উষা। কিন্তু গায়ের চুলকানি বাড়তে বাড়তে ভাবটা তার বেশি দূর এগোতে পারল না। সে গা থেকে আঁচলটা একটু সরিয়ে চমকে গেল। গলায়, বুকে, কাঁধে লাল লাল কী সব যেন বেরিয়ে পেয়েছে। ভয় পেয়ে গেল উষা। বেশি চুলকাতে গেলে জ্বালা করছে। উষা বুঝলো এসব ভারী শাড়ির প্রভাব। পিঠটাও কি চুলকাচ্ছে? সে খোলা চুলগুলো পিঠ থেকে সরিয়ে কাঁধের এক পাশে এনে পিঠ চুলকাতে লাগলো। এর ওপর পিঠে ভীষণ ব্যথা, হাতটাও ঠিকমতো পৌঁছাচ্ছে না। তার এমন আপ্রাণ চেষ্টার মধ্যে দরজা খুলে ভেতরে প্রবেশ করলো প্রেম। ঘরে পা রাখতেই তার দৃষ্টি আটকালো ড্রেসিং টেবিলের সামনে। ভ্রু কুঁচকালো প্রেম। উষা বাঁকা হয়ে পিঠ চুলকানোর চেষ্টা করছে। প্রেম দরজা বন্ধ করতে করতে জিজ্ঞাসা করলো, কি হয়েছে? এমন ছটফট করছে কেন? প্রেমের কণ্ঠ কানে আসতেই চমকে লাফিয়ে উঠল উষা। সাথে সাথে শরীরের আঁচল ঠিক করে চুলগুলো দিয়ে পিঠ রেখে ফেলেছে। দরজা বন্ধ করে উষার কাছে এসে দাঁড়ালো প্রেম। পাশ থেকে চুল টেনে উষার পাশে বসতে বসতে ভ্রু কুঁচকে জিজ্ঞাসা করলো, কি সমস্যা? উষা প্রেমের দিকে না তাকিয়ে তৎক্ষণাৎ আপত্তি জানিয়ে বলল, কিছু না। প্রেম কিছু না বলে চেয়ে রইল উষার দিকে। মুখ দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে কিছু না কিছু একটা হয়েছে। এত করে বলার পরও এই মেয়েটা তাকে কিছুই বলতে চাইছে না। সে আর কিছু না বলে উষার চুল টেনে ঘুরিয়ে দিল। চমকে উঠল ঈশা। প্রেম বসা থেকে উঠে দাঁড়ালো। আলতো হাতে উষার পিঠ থেকে চুল সরিয়ে একপাশে রাখলো। সাথে সাথেই চোখ কুচকে বন্ধ করে নিল উষা। প্রেম পূর্ণ দৃষ্টিতে তাকালো উষার পিঠের দিকে। যদিও ব্লাউজের পিঠ অতটা বড় নয়, মোটামুটি। প্রেম কাঁধ, গলা, পিঠ ভালোভাবে দেখলো। ফর্সা ত্বক, লাল লাল র্যাশ বেরোয়েছে। প্রেম কিছু বলতে গিয়ে চুপ করে গেল। কিছু একটা দেখে তার চেহারার অভিব্যক্তি পরিবর্তন হলো। ভালো মতো খুঁটিয়ে দেখলো ফর্সা পিঠের ওপর বেশ বড়সড় একটা কালচে নীল দাগ। প্রেম আলতো হাতে সেটা ছুঁয়ে আহা করে মৃদু আওয়াজ করলো উষা। উষার আর্তনাদে হালকা কেঁপে উঠল প্রেম। আরো মনোযোগ দিয়ে দেখলো এটা আঘাতের দাগ। আবারও উষার পাশে টুলে বসে পড়ল প্রেম। উষাকে নিজের দিকে ঘুরিয়ে কঠিন কণ্ঠে জিজ্ঞাসা করলো, কে মেরেছে? উষা মাথা নিচু করে রইল, উত্তর দিল না। প্রেম উষাকে ভালোভাবে দেখে দুই হাতের আঁচড়ায় উষার মুখখানা তুলে ধরল। উষার চোখের পানি টলমল করছে। প্রেম অবাক হলো, কণ্ঠ কিছুটা নরম করে শুধালো, কে মেরেছে বলো আমায়? তুমি কিন্তু আমায় কথা দিয়েছিলে, আমার কথা অবাধ্য হবে না। প্রেমের উষ্ণ আদরে প্রশ্রয় পেয়ে উষার কান্নারা যে ফুফিয়ে উঠেছে আচমকে প্রেমের বুকে আছড়ে পড়ল। হতভম্ব হয়ে গেল প্রেম। উষার প্রেমের টি শার্ট খামচে ধরে মৃদুভাবে ফুফাতে লাগলো। মেয়েটা প্রাণপণে চেষ্টা করছে নিজের কান্না আটকে রাখার। তাকে ব্যথা দেওয়ার মানুষের তো অভাব ছিল না, কিন্তু ব্যথা পাওয়ার পর একটু সান্ত্বনা দেওয়া, একটু শান্তি দেওয়ার মতো, বুকে মাথা রেখে রাখার মতো মানুষের বড়ই অভাব ছিল। প্রেম নিজেকে ধাতস্থ করলো। ধীরে ধীরে হাত বুলোতে লাগলো উষার চুলে। কণ্ঠ খাদে নেমে বলল, কাঁদে না, আমাকে বলো সব। উষা প্রেমের বুক থেকে মাথা তুলে বলল, বুকে মাথা রেখে ফুফিয়ে ফুফিয়ে বলতে লাগলো, বড় চাচি খুন্তি গরম করে পিঠে চেপে ধরেছিল। উষার বাক্যে আশ্চর্য হলো প্রেম। এতটা নিষ্ঠুর মানুষ কিভাবে হতে পারে? সে উষার চুলে হাত বুলাতে বুলাতে অত্যন্ত আদরে কণ্ঠে বলল, কেন? উষা প্রেমের টি শার্টের নাকের পানি মুছে বলল, বিয়ের দিন সকালে রান্নাঘরে বসে চাচি অনেকক্ষণ ধরে ওই লোকটার সাথে বিয়ে নেওয়ার কথা বলছিল, কিন্তু আমি রাজি হচ্ছিলাম না বলে প্রথমে অনেক মেরেছে, তারপরও রাজি হয়নি তো খুন্তি গরম করে পিঠে চেপে ধরেছিল। এমন নির্মম অত্যাচারের কথা শুনে কেঁপে উঠল প্রেমের বুক। সে উষাকে নিজের আরো কাছে টেনে নিল, কিছুক্ষণ উষাকে কাঁদতে দিল, অতঃপর উষার মুখ তুলে আলতো হাতে নরম গাল মুছে প্রতিশ্রুতি দিয়ে বলল, আজ তোমার স্বামী তোমার ওয়াদা করছে ভবিষ্যতে আর কেউ কোনোদিনও একবারের জন্য তোমার গায়ে হাত তুললে তো দূরের কথা, অসম্মানজনক একটা বাক্য বলবে না। তোমাকে কিছু বলার আগেই তাদের তোমার স্বামীর মুখোমুখি হতে হবে। আগে তুমি একা ছিলে, তোমাকে রক্ষা করার কেউ ছিল না। এখন থেকে বাকি জীবন তোমার সাথে আমি থাকবো। আর এই আফরান শিকদার প্রেম তার স্ত্রীর চোখে একটু পানি দেখতে চায় না, তাই আর কেঁদো না। উষা একটু ধাতস্থ হলো। প্রেম বসা থেকে উঠে গিয়ে
অয়েলমেন্ট নিয়ে এসেছে। আবারও উষার পিঠ থেকে চুল সরিয়ে সযত্নে স্থানগুলোতে মলম লাগাতে লাগলো। প্রেমের প্রতিটা স্পর্শে কেঁপে কেঁপে উঠছে উষা। প্রেম অয়েলমেন্ট লাগিয়ে নরম চোখে তাকালো উষার দিকে, ধীর কণ্ঠে বলল, কাল সকালের মধ্যে ব্যথা কমে যাবে, আর একদিনের মধ্যে দাগটাও মিলে যাবে। তুমি আর এইসব পুরনো কথা কখনো ভাববে না। উষা স্নিগ্ধ চোখে তাকালো প্রেমের দিকে। সত্যি, আল্লাহ যাকে দেন 2 হাত ভরে দেন, তিনি পরম দয়াবান। তিনি কখনো কাউকে আজীবন কষ্ট রাখেন না। তাই উষাও বুঝেছে, এত বছর পর আল্লাহর কষ্ট দিয়ে তার ধৈর্যের পরীক্ষা নিয়েছেন। আর সামনের মানুষটা তার অগাধ ধৈর্যের ফল। তাই অতীতে করা কষ্ট নিয়ে আর আফসোস নেই উষার। প্রেম উষাকে মাথা থেকে পা পর্যন্ত দেখে বলল, এসব কি পড়েছো? প্রবলেম হচ্ছে না? এগুলোর জন্যই তো তোমার গায়ের শরীরে র্যাশ বের হচ্ছে। যাও, কমফোর্টেবল কিছু একটা পরে আসো। প্রেমের কথা আবারও মুখ কারো করে ফেলো উষা, ক্ষীণ কণ্ঠে বলল, আর কি কমফোর্টেবল পরবো? আরও তো 2টা শাড়ি আছে, ওগুলো তো আরও ভারী, প্রায় একই রকম। অবাক হলো প্রেম, উষার দিকে তাকিয়ে বলল, মানে তোমার কোনো 3 পিস 2 পিস নেই? 2 পাশে মাথা নাড়ল উষা। প্রেম ভাবল, সত্যি তো, উষাকে এগুলো কিনে দেওয়ার হয়নি। সে মৃদু কণ্ঠে বলল, ঠিক আছে, কাল সকালে আমার সাথে শপিংয়ে যাবে। আমি তোমাকে তোমার প্রয়োজনীয় যা যা লাগবে সব কিনে দেবো। উষা সম্মতি জানাতেই আবার হাত চুলকাতে লাগলো। প্রেম লক্ষ্য করলো উষার গায়ের র্যাশ বেরোচ্ছে। সে দ্রুত উষাকে নিয়ে নিজের ওয়ার্ড্রোবের সামনে দাঁড় করালো। মাথা থেকে পা পর্যন্ত একবার উষার হাইট মেপে নিল। উষা তার বুক থেকে একটু নিচে। সে ওয়ার্ড্রোব খুলে নিজের একটা ফুল হোয়াইট ফর্মাল শার্ট উষাকে দিল। উষা গোল গোল চোখে তাকালো শার্টের দিকে, বিস্মিত কণ্ঠে বলল, এটা কি করব? প্রেম সোজা তাকালো উষার চমকিত মুখের দিকে, স্বাভাবিক কণ্ঠে বলল, যা পরে আছো এগুলো ছেড়ে এটা পরে আসো, না হলে সারা রাত ঘুমাতে পারবে না। আর তাছাড়া এই 2 ঘন্টার মধ্যে এমন চুলকানি শুরু হবে যা এমনিতেই এগুলো খুলে ফেলতে বাধ্য হবে। এর থেকে ভালো না কম থাকতে থাকতে এগুলো পাল্টে নাও। উষা ভাবলার মতো তাকিয়ে রইল প্রেমের মুখের দিকে। প্রেম যদিও কথাগুলো খুব স্বাভাবিকভাবেই বলেছে। উষা শার্টটা হাতে নিয়ে ভাঁজ করে দেখলো এই শার্টের মধ্যে তার মতো 2টো অনায়াসে ফিট হয়ে যাবে। সে শার্টটা দেখে একটু ইতস্তত করে বলল, শুধু এটা পরবো? কিভাবে? প্যান্ট কোথায়? উষার কথায় প্রেমের হাসি পেল। উষার হাইট দেখে দুষ্টু হেসে বলল, তুমি আমার প্যান্ট পরবে? উষা লজ্জায় মাথা নিচু করে নিল। প্রেম মুচকি এসে নিজের একটা ট্রাউজার বের করে উষার হাতে দিয়ে বলল, যাও পরে আসো। উষার চোখ তুলে তাকালো প্রেমের দিকে। উষার কেন জানি মনে হচ্ছিল এই লোকটা তাকে নিয়ে রসিকতা করছে। প্রেম ব্যস্ত কণ্ঠে বলল, এখানে দাঁড়িয়ে থাকবে? উষা প্রেমের দিক থেকে চোখ সারালো। আর বেশি না ভেবে প্রেমের কাপড় নিয়ে ওয়াশরুমে চলে গেল। উষা যেতেই প্রেমের এক্সপ্রেশন চেঞ্জ হয়ে গেল। উষার বাড়ির লোকের প্রতি তীব্র থেকে তীব্রতর ঘৃণা জমে গেল। ঘৃণিত কণ্ঠে বলল, ওরা কি আসলেই মানুষ? এত ছোট একটা মেয়েকে এভাবে আঘাত করবে? প্রেম বড় বড় নিঃশ্বাস ফেলে বিছানায় গিয়ে আচ্ছয় হয়ে শুলো। কিন্তু মিনিট 20 পার হয়ে যাবার পরও যখন উষা ওয়াশরুম থেকে বেরোলো না, এবার ভ্রু কুচকে ফেলল প্রেম। শোয়া থেকে উঠে ওয়াশরুমের সামনে গিয়ে ডাকলো, উষা, আজ রাতটা কি ওয়াশরুমে পার করে ফেলবে নাকি? যে মুখের কোনো কথা শেষ করার আগে ওয়াশরুমের দরজা খুলে গেল। প্রেম তীক্ষ্ণ নজরে তাকালো সেদিকে। উষা 2 হাতে প্রেমের ট্রাউজার উঁচুতে তুলে ব্যাঙের মতো লাফিয়ে লাফিয়ে কোনো রকমে ওয়াশরুম থেকে বের হয়েছে। প্রেমের প্রেমের শার্টটা ঝুলছে তার হাঁটু নিচে। দেখে মনে হচ্ছে এক পা সামনে দিলে উষ্ঠে খেয়ে পড়বে। আর তাই হলো। প্রেমের দিকে এক পা বাড়াতেই প্রেমের ট্রাউজারের পা পিছলে ধপাস করে পড়ে যেতে নিল। সাথে সাথেই ছুটে এসে হাত ধরে নিল প্রেম। সোজা দাঁড় করিয়ে ভ্রু নাচিয়ে বলল, এর জন্যই প্যান্ট দিতে চাইনি। এবার যাও, এটা খুলে আসো। প্রেমের দিকে তাকিয়ে ঢোকিল উষা, নিচু কণ্ঠে বলল, না থাক। প্রেম চোখ ছোট ছোট করে বলল, ওকে তাহলে ছেড়ে দিই। বলেই ছেড়ে দিল। সাথে সাথে আঁতকে উঠে প্রেমের টি শার্ট আঁকড়ে ধরল উষা। করুণ চোখে তাকালো প্রেমের দিকে। প্রেম ট্রাউজারের পকেটে হাত ঢুকিয়ে বলল, যাও প্যান্টটা ছেড়ে আসো। উষা করুণ চোখে তাকিয়ে প্রেমের ট্রাউজার টেনে ধরে লাফিয়ে লাফিয়ে ওয়াশরুমে ঢুকে গেল। উষা ভেতরে ঢুকতেই ফিক করে হেসে দিল প্রেম। সে অনেক কষ্টে এতক্ষণ হাসি চেপে রেখেছিল। উষাকে দেখে ভীষণ ইচ্ছে করছিল ওভাবে উষার একটা ছবি তুলে রাখতে, কিন্তু ছবি তুলতে গেলে বেচারি লজ্জা পেত। প্রেমের ভাবনার মধ্যে আবারও ওয়াশরুমে দরজা খুলে গেল। উষা ওয়াশরুমের বাইরে এক পা দিতে প্রেমের মুখ হা হয়ে গেল। চোখ দুটো স্বাভাবিকের মাত্রায় কিছুটা বড় হলো। উষা ওয়াশরুম থেকে বেরিয়ে ধীর পায়ে কাচুমাচু হয়ে প্রেমের সামনে এসে দাঁড়ালো। প্রেমের সাদা রঙের শার্টটা উষার হাঁটুর একটু নিচে, ফলে তার নরম তুলতুলে ফর্সা পা গোড়ালি
থেকে অনেকটা ওপর পর্যন্ত দৃশ্যমান, যা অত্যন্ত আকর্ষণীয় লাগছে। গলার কাছের দিকে সামান্য প্রথম দিকে দুটো বোতাম খোলা, হালকা ঢেউ খেলানো খোলা চুলগুলো হাঁটুর নিচে অব্দি দূর খাচ্ছে। উষাকে দেখতে ভীষণ হট লাগছে। উষা প্রেমকে নিজের দিকে ওভাবে তাকিয়ে থাকতে দেখে লজ্জায় আরেকটুখানি মিলিয়ে গেল। সামনের খোলা চুলগুলো কয়েকটা বার হাতের কানের কাছে পিছে গুজে নিল, বলল, এবার ঠিক লাগছে? উষার কণ্ঠে ধ্যান ভাঙল প্রেমের। সে মুখ বন্ধ করে নিল, টেনে হেঁচড়ে নিজের দৃষ্টি নামালো, মনে মনে ঢোক গিনে আওড়ালো, মারাত্মক। উষার আবার বলল, কি হলো, কিছু বলছে না যে? প্রেম ওর দিকে না তাকিয়ে বলল, ঠিক লাগছে। তুমি কমফোর্টেবল ফিল করছো তো? উষা উপর নিচ মাথা নাড়ালো। প্রেম মৃদু হেসে বলল, তাহলে যাও, গিয়ে শুয়ে পড়ো। উষা ধীরে ধীরে গিয়ে তার বিছানার দিকে শুয়ে পড়ল। প্রেম বড় বড় নিঃশ্বাস ফেলে নিজেকে শান্ত করে ঘরের সব লাইট অফ করে দিল। অন্ধকার হয়ে যাওয়ার সাথে সাথেই আবারও ভূত ভূত বলে চিৎকার করে উঠল উষা। প্রেম লাইট অফ করে দ্রুত ছুটে এলো ওর কাছে, বিছানায় বসে বসে বলল, কোথায় ভূত? অন্ধকারে প্রেমের কণ্ঠ পেয়ে কালকের মতো আজও এক লাফে প্রেমের বুকে চলে গেল উষা। দীর্ঘশ্বাস ফেলল প্রেম। এসির পাওয়ার বাড়িয়ে দিয়ে হালকা চাদরটা দুজনের ওপর টেনে নিল। বালিশটা দুজনে একসঙ্গে যুক্ত করে উষাকে বুকে নিয়ে শুয়ে পড়ল। উষা দুই হাতে প্রেমের পেট জড়িয়ে ধরে বুকে মাথা রাখলো। শান্তিতে কিছুক্ষণের মধ্যে ঘুমিয়ে পড়ল সে। প্রেম চোখ বন্ধ করে আল্লাহর কাছে চাইল, সবাইকে ভালো রাখো মাবুদ, আমি আর কোনো জটিলতা চাই না। রাত 12:05। পরিণীতা নিজের বাড়িতেই চোরের মতো উকিঝুঁকি মারছে। সে ধীরে পায়ে হাঁটতে হাঁটতে পুরো বাড়িতে সতর্ক দৃষ্টি বুলাচ্ছে। শিখতে পারে বিশাল, সেটা পুরোটা ঘুরে ঘুরে দেখা বিশাল ঝামেলা। তাই পরিণীতা সেই ঝামেলা গেল না, কেবল আশপাশটা সূক্ষ্ম নয়নে চেয়ে অনুভব করলো, হয়তো এই মুহূর্তে পুরো বাড়ি তন্দ্রাচ্ছন্ন। পুলকিত হলো পরিণীতার মন। সে ছুটে নিজের ঘরের দিকে গিয়ে বিছানায় শুয়ে পড়ল। বন্ধ হাতে কল লাগায় তার প্রিয় মাস্টারমশাই নাম্বারে। প্রথমবার রিং হতে কেটে গেল, ফোন রিসিভ হচ্ছে না দেখে একটু অধৈর্য হয়ে গেল পরিণীতা। আবার কল করলো। এবার কিছুক্ষণ রিং হওয়ার পর রিসিভ হলো। ফোন রিসিভ হতে দেখে আনন্দিত হয়ে গেল সে, তবে কিছু না বলে চুপ করে রেখে ফোনে কান ধরে রাখলো। ওপাশ থেকে আদিব ঘুমচড়া কণ্ঠে ডাকলো, অ্যাঞ্জেল। আবিদের মৃদু ঘুম ঘুমের শব্দটা কানে যেতেই পরিণীতা হৃদয়ে আঘাত আনলো। আবিদ আবার ঘুমঘুম কণ্ঠে বলল, প্যাঁচার মতো জেগে না থেকে ঘুমিয়ে পড়াশোনা। পরিণীতা আবারও চুপ হয়ে করে রইল। আদিব অসহায় কণ্ঠে বলল, এখনো ঘুমাই প্লিজ অ্যাঞ্জেল, প্রমিস কাল তোমাকে এক্সট্রা 20 মিনিট করে নিয়ে বসে থাকবো, এখন ঘুমাতে দাও। এবার পরিণীতাকে কথা বললো, মিষ্টি কণ্ঠে ঝাড়ি দিয়ে বলল, কিসের ঘুম, এখন কোনো ঘুমটুম হবে না, এক্ষুনি মানে এক্ষুনি আমার বাসায় নিচে আসুন। আদিব কিছু বলতে চাইলো, তার আগে পরিণীতা তাকে থামিয়ে দিয়ে বলল, না থাক, একটু সময় নিয়ে আসুন, কিন্তু 1 ঘন্টার মধ্যে আসবেন। বলে আদিবকে কিছু বলার সুযোগ না দিয়ে কট করে ফোনটা রেখে দিল। আহত হলো আদিব। ঘুমে তার পুরো দুনিয়া মাথার উপর ঘুরছে। ঘুমিয়েছে মাত্র 20 মিনিট হলো, তার মধ্যে পুরি ফোন করে ঘুমের 12টা বাজিয়ে দিয়েছে। আবিদ কোনো রকম শরীরটা টেনে টেনে বসলো, হাই তুলে বলল, যেমন বাপ তার তেমনই মেয়ে। বাবা মায় জানে মারতে চায়, আর মেয়ে ভালোবাসার ওভারডোজে দিয়ে মারতে চায়। আবিদ বিছানা থেকে হাতে চশমা খুঁজে চোখে পড়ে নিল। বিছানা থেকে নেমে ফ্রেশ হতে চলে গেল। পরিণীতার ফোন রেখে গুনগুন করে বসে আছে। তার কি যেন ভালো লাগছে আজ। যদিও মাস্টারমশাইয়ের কাঁচা ঘুম ভাঙিয়ে দেওয়ার জন্য কিছুটা খারাপ লাগছে, তবুও সে তার মন বুঝিয়ে দিল, বড় বড় কাজের জন্য মাঝে মাঝে এরকম ছোট ছোট ত্যাগ করতেই হয়। সে ফোন রেখে বসলো। ওয়াশরুম থেকে ভালো করে হাত মুখ ধুয়ে নিল। নিজের পুরো ওয়ার্ড্রোব ঘেটে একটা সুন্দর কালো রঙের হালকা শাড়ি বের করলো। আয়নার সামনে গিয়ে নিজের গায়ে ধরে কেমন লাগছে সেটা দেখলো। শাড়িটা গায়ে ধরতেই পরিণীতার ফর্সা ত্বকের সাথে কালো রঙটা ছট করে মিশে গেল। হাসলো পরিণীতা। শাড়ির সাথে ম্যাচিং ব্লাউজ পেটিকোট নিয়ে ওয়াশরুমে চলে গেল। পাকা 10 মিনিট লাগিয়ে শাড়িটা পরিপাটি করে পরে বের হলো। আবার ধীর পায়ে হেঁটে গিয়ে আয়নার সামনে দাঁড়ালো। দুধে আলতা দেহে কালো রঙটা নজর কেড়েছে। পরিণীতা নিজেই নিজেকে দেখে লজ্জা পেল। ড্রেসিং টেবিলের ড্রয়ার খুলে শাড়ির সাথে ম্যাচিং কালো চুড়ি বের করে পরে নিল। হাঁটু ছুঁচি চুলগুলো হাতে পেঁচিয়ে নিয়ে অতি সাধারণভাবে হাত খোপা করে নিল। কানে একজোড়া মাঝারি সাইজের অক্সিডাইজ ঝুমকা নিল। চোখে হালকা কাজল দিয়ে হাতে ডার্ক একটা লিপস্টিক তুলে নিল। অনেকক্ষণ ভেবে চিনতে লিপস্টিকটা আবার আগের জায়গায় রেখে দিল, বদলে একটা পিঙ্ক লিপস্টিক লাগিয়ে নিল। সবশেষে টিপের পাতা থেকে ছোট্ট একটা কালো টিপ পরে নিল। আবার আয়নাতে দেখলো, মেয়েটা শুধু নামেই পরি নয়, আসলেই পরি। পরি তার আয়নার দিকে তাকে লাজুক কণ্ঠে বলল,
আপনার কাছে সুন্দর লাগছে তো মাস্টারমশাই? নিচের দিকে চেয়ে থেকে থাকতে থাকতে পরিণীতার মনে পড়ে গেল সেদিনকার মাস্টারমশাই বলা কথাগুলো। সাথে সাথে লজ্জায় গাল হয়ে গেল তার। কিন্তু এবার কিছু একটা মনে পড়তে লাফিয়ে উঠল পরিণীতা। ফোন হাতে নিয়ে ছুটল। পরিণীতা এদিকে ওদিকে দেখে সাবধানে ডাইনিং টেবিলের ক্রস করে রান্নাঘরে গেল। রান্নাঘরে সব কিছু উষা পরিপাটি করে রেখে গেছে। পরিণীতা ফ্রিজ থেকে দুধের বোতল বের করে ক্যাবিনেটের ওপর রাখলো। শাড়ির আঁচল কোমরে গুজে গ্যাস অন করলো। তাতে স্টিলের হাঁড়িতে বসিয়ে 1 লিটার দুধ গরম করে জ্বালিয়ে নিল। পাশে ছোট্ট একটা পাত্রে গোবিন্দভোগ চাল ধুয়ে ভিজিয়ে রাখলো। কিছুক্ষণ পর দুধ ফুটে উঠলো। তাতে ধীরে ধীরে চাল দিয়ে দিল। একটু সাবধানে হাঁড়ির ধারে ধারে জমে থাকা ক্রিম নেড়ে নেড়ে দিতে লাগলো কাঠের চামচ দিয়ে। কিছুক্ষণ পর দুধ চালের মিশ্রণে চিনি, এলাচ, বাদাম, কিশমিশ ভালোভাবে মিশিয়ে দিল। কিছুক্ষণের মধ্যে পায়েসের মিষ্টি গন্ধ গোটা রান্নাঘরে মোমো করতে লাগলো। পরিণীতা পায়েসেরটা হাত দিয়ে মুখ দিয়ে থেমে গেল। শুধু হাত দিয়ে দেখলো রান্না হয়েছে কিনা। ধিমে আছে। আরও কিছুক্ষণ রান্না করে নামানোর আগ পর্যন্ত একটু ঘি দিয়ে নিল। পরিণীতা বা হাতের উল্টো পিঠে ঘাম মুছে পায়েসের হাঁড়িটা নামিয়ে অন্য পাশে রাখলো। ব্যস্ত হাতে অন্য একটি পাত্রে 2টো ডিম ভেঙে তাতে চিনি গুঁড়ো করে দিয়ে ডিমের সঙ্গে ফাটাতে লাগলো। ব্যাটারের শব্দ হবে বিধায় চামচ দিয়ে ধীরে ধীরে হাঁটাতে লাগলো। মিশ্রণটা ভালোভাবে মিশে গেলে তাতে তেল, দুধ, ভ্যানিলা এসেন্স মিশিয়ে দিল। ময়দার বেকিং পাউডার দিয়ে ছেঁকে নিয়ে অল্প অল্প করে ব্যাটারে যোগ করলো। ওভাবে আগে থেকেই প্রিহিট করে রেখেছিল, তাই ব্যাটারটা কেক মোল্ড ঢেলে দিয়ে ওভেনে ঢুকিয়ে অপেক্ষা করতে লাগলো। 25 মিনিট পর ওভেন খুলতেই সেই ঘ্রাণটা বের হলো। তাতে পরিণীতার মুখের উজ্জ্বলতা বেড়ে গেল। কেকটা বের করে একটা বড় টিফিন বাটির মধ্যে ঢাললো। ওপর থেকে অভিনীত হাতে ক্রিম দিয়ে লিখে নিল, হ্যাপি বার্থডে মাস্টারমশাই। রান্না শেষ। পরিণীতা আরেকটা টিফিন বাটিতে বেশ আরেকটা পরিমাণে পায়েস নিল। 2টো বাটির ঢাকনা লাগাতেই পরিণীতার ফোন বেজে উঠল। পরিণীতা ক্রুদ্ধ হাতে ফোন রিসিভ করতেই আবিদের মোলায়েম কণ্ঠ, মশার কামড় খাওয়ানোর জন্য ডেকে এনেছে আনছেন। আবিদের কথায় পরিণীতার একটু কষ্ট হলো। সে ক্রুদ্ধ কণ্ঠে বলল, একটু অপেক্ষা করুন, আমি এখনই আসছি। আবিদ ছোট্ট করে বলল, পরিণীতার টিফিন বাটি দুটো একটা পলিথিনে ভরে ভালোভাবে গিট দিয়ে নিল। যদিও 2টো বাটি অনেক গরম। পরিণীতা পলিথিন ব্যাগটা নিয়ে ধীর পায়ে চুপি চুপি শিকদার বাড়ির মেইন গেট খুলে বেরিয়ে গেল। পরিণীতা যতই ভাবুক তাকে কেউ দেখেনি, কিন্তু কেউ একজন ঠিকই তাকে দেখতে পেয়েছে, যা তার পূর্বের ক্রোধকে আরও অনেক বেশি বৃদ্ধি করলো। সে ফোন বের করে কারো নাম্বারে কল লাগালো। পরিণীতা চুপি চুপি পদ্মপুকুর পেরিয়ে সেই পেয়ারের গাছটার কাছে গেল। পলিথিন ব্যাগটা হাতের গাছের ডালে ঝোলালো। এই শাড়ি পরে যে এখন গাছে উঠবে কিভাবে? তবুও শাড়ির কুচি ধরে জুতো ফেলে কোনো মতে গাছে উঠে গেল। শিকদার বাড়ির 12 ফুট উঁচু পাঁচিল। এখান থেকে লাফ দিয়ে প্রতিবার পরিণীতার কলিজা কাঁপে। সে গাছের ডাল থেকে পরিণীতার ব্যাগ নিয়ে চোখ বন্ধ করলো। আল্লাহর নাম দিয়ে লাফ দিতে সেকেন্ডের মধ্যে কারো শক্তপোক্ত বুকের মধ্যে আছড়ে পড়লো। নিজেকে কারো বুকে অনুভব করে অস্থির নিঃশ্বাস ফেলে পরিণীতা। মানুষের গা থেকে ভেসে আসছে সেই পরিচিত পুরুষালী গন্ধ, যা পরিণীতার মনকে শান্ত করলো। পরিণীতা টিপটিপ করে চোখ মেলে তাকালো আবিদের দিকে। আবিদের চোখ মুখের ঘুমের রেশ এখনও লেপ্টে আছে। কি ভীষণ আদুরে লাগছে। পরিণীতার তো টপ্পা টপ্পা একটা চুমু খেতে মন চাইল। সে ভ্রু কুচকে পরিণীতার মুখের দিকে তাকিয়ে আছে। তাকে নিজের দিকে ভ্রু কুচকে তাকিয়ে থাকতে দেখে পরিণীতার মাথায় দুষ্টু বুদ্ধি খেলে গেল। সে নিজের মনের ইচ্ছা দমন না করে টুপ করে বাগানে চুমু খেয়ে নিল। পরিণীতা চুমুতে ধ্যান ভেঙে গেল আবিদের। সে আস্তে আস্তে পরিণীতাকে রাস্তায় দাঁড় করিয়ে দিল। আবারও পরিণীতার ওপর থেকে নিচ পর্যন্ত ভালোভাবে স্ক্যান করলো। সন্দেহান কণ্ঠে বলল, কী ব্যাপার? পরিণীতা মাথা তুলে তাকালো আবিদের দিকে। আবিদ 2 পা এগিয়ে এসে বলল, খুন করার প্রস্তুতি নিয়ে এসেছে কেন? আবিদের কথায় আহম্মক হয়ে গেল পরিণীতা। কপাল কুঁচকে বলল, কাকে খুন করব? আর কেনই বা খুন করব? আবিদ জবাব দিল না, শুধু অস্থির চোখে তাকিয়ে রইল। পরিণীতার কৌতূহলী চোখের দিকে তাকিয়ে আবিদের ডান বাহু জড়িয়ে ধরে বলল, এখানে দাঁড়িয়ে থাকবেন? যদি উপর থেকে কেউ দেখে ফেলে? আবিদ নির্লিপ্ত কণ্ঠে বলল, নিলে নেবে, ভালোবাসতে ভয় না করলে মার খেতে ভয় পাওয়া উচিত নয়। পরিণীতা তার হাত টেনে ধরে এগিয়ে যেতে যেতে বলল, আমি থাকতে আমার মাস্টারমশাইকে কে মারবে শুনি? আমি থাকতে আমার মাস্টারমশাইকে কাউকে ছুঁতে দেব না। হেসে উঠল আবিদ। পরিণীতা পায়ে পা মিলিয়ে বলল, দেখা যাবে। পরিণীতা আত্মবিশ্বাসী কণ্ঠে বলল, দেখে নিয়েন। জ্যোৎস্নারাতে চাঁদের আলোয় পথঘাট সব আলোকিত, সুস্পষ্ট। পরিণীতা তাকে নিয়ে উল্টো দিকে রাস্তা ধরল। আবিদ খানিক অবাক হলেও
কোনো প্রশ্ন করলো না, শুধু নিষ্পলক চোখে তাকিয়ে রইল। পরি তার মায়াবীর মুখের পানে আসলেই নারীর সুন্দর নারী ধ্বংসের মূল। এই যেমন মধ্যচাঁদের পূর্ণচাঁদের আলোয় এই সপ্তদর্শী কি জানে তাকে কতটা মোহনীয় লাগছে? এই সপ্তদর্শী কি জানে তার সফলতা কোমলতার সামনে পুরুষটা ঠিক কতটা ঘায়েল, কতটা দুর্বল করে? আবিদের অভাবের মাঝে পরিয়েতা এসে থামলো একটা বাঁশির সুর রেস্টুরেন্টের পাশে। যদিও এটা অত্যন্ত সাধারণ একটা রেস্টুরেন্ট, বাঁশের তৈরি, এখানে গ্রামের লোকজন এসে খাওয়া দাওয়া করে। আবিদ বদ্ধ রেস্টুরেন্টের দিকে তাকিয়ে প্রশ্ন করলো, এখানে কেন এসেছো অ্যাঞ্জেল? এটা তো 10টার সাথে সাথে বন্ধ হয়ে যায়, আর এখানে তো এখন রাত 2টা। মিষ্টি করে হাসলো পরিণীতা। আবিদের আঙুলের ফাঁকে আঙুল গুঁজে দিয়ে এগিয়ে গেল রেস্টুরেন্টের দিকে। আলতো করে দরজা ঠেলতে দরজা খুলে গেল। কিছুটা আশ্চর্য হলো আবিদ। ভেতর হালকা হালকা আলো জ্বলছে, কিন্তু ভেতরে দাঁড়ালো না পরিণীতা। আবিদকে টেনে নিয়ে গিয়ে রেস্টুরেন্টের উল্টো দিকে আরেকটু দিকে এগিয়ে আসতে আলতো হাত দরজাটা খুলে দিল। আবিদ শুধু বিস্ময় চোখে পরির কর্মকাণ্ড দেখছে। পরিণীতা আবিদকে নিয়ে রেস্টুরেন্টের বাইরে পা রাখলো। অত্যন্ত আশ্চর্য হলো আবিদ। এই রেস্টুরেন্টের উল্টোটা খোলা একটা ছোট পার্কের মতো জায়গাটা। বেশ ছোট, কিন্তু অনেক বেশি সুন্দর, মুগ্ধকর লাগে। কিন্তু এখন জায়গাটা যে স্বর্গরাজ্যের মতো এক উদ্যান লাগছে আবিদের কাছে। জায়গাটা পুরোটা ফেরারি লাইট দিয়ে সাজানো। খোলা জায়গাটা স্বপ্নের মতো সুন্দর। জায়গাটির মাঝখানে একটা ছোট্ট গোল টেবিল, সাদা কাপড়ে ঢাকা, তার কাচের বাটিতে গোলাপ পাপড়ি, তার পাশে দুটো কাঠের চেয়ার। আবিদের ভাবনার মধ্যে তার মুখের সামনে কেক ধরলো পরি। আবিদ অবাক চোখে চেয়ে রইল তার পরির দিকে। পরির সামনে কেক ধরে মিষ্টি কণ্ঠে বলল, জানি আপনার জন্মদিনের আসল সময় পেরিয়ে গেছে, তবুও এই পরির পক্ষ থেকে তার মাস্টারমশাইয়ের জন্য ছোট্ট ভালোবাসা। আবির মুগ্ধ চোখে চেয়ে রইল পরির মায়াবী মুখের দিকে। কিছুটা আশ্চর্য কণ্ঠে বলল, আজ আমার জন্মদিন তুমি মনে রেখেছো, অথচ আমি নিজেই ভুলে গেছি। পরিণীতা মৃদু হাসলো। কেকটা টেবিলের উপর রেখে আবিদের হাতে ছুরিটা তুলে দিয়ে বলল, জানি তো আপনার মনে নেই, রাখার দরকারও নেই, আমি আছি তো। আপনার আমি, তাই আমার মাস্টারমশাইয়ের ছোট বড় সব কিছুরই খেয়াল আমি নিজেই রাখবো। তার বিনিময়ে আপনার শুধু আমাকে অফুরন্ত ভালোবাসা দেবেন, এই পরি আপনার কাছে আর কিচ্ছু চায় না। তপ্ত চোখে তাকালো আবিদ। ছুরিটা পাশে রেখে আচমকাই পরীকে শক্ত করে জড়িয়ে ধরলো। কিছুটা হতবাক হলো পরি, কিন্তু কোনো প্রশ্ন করলো না। চুপ করে অনুভব করতে লাগলো মাস্টারমশাইয়ের ভালোবাসা। আবিদ শক্ত করে নিজের বুকে চেপে ধরলো নিজের প্রাণটাকে। কম্পিত কণ্ঠে বলল, তোমার ভালোবাসা তোমার মাস্টারমশাই নিঃস্ব হয়ে গেছে অ্যাঞ্জেল। আমার ভীষণ ভয় হয়, এত ভালোবাসা দিয়ে যদি তুমি হারিয়ে যাও, তখন আমি কি নিয়ে বাঁচবো? তোমার সামনে আমার মৃত্যু হলে ওটা একটু কষ্ট করে সহ্য করে নিও প্লিজ, তবুও নিঃস্ব করে দিয়ে চলে যেও না। পরিণীত অনুভব করলো আবিদের হৃদয়ের গতি ধ্বনি। তাই খালি মনে হয় মাস্টারমশাই তার কাছ থেকে কিছু একটা গোপন করে, কিছু একটা নিয়ে এসে আজকাল ভীষণ চিন্তিত। তবে এখন এগুলো প্রশ্ন করলো না পরিণীতা। সে সন্তর্পণ বুকে মাথা তুলে আবিদের দিকে তাকালো। পরিণীতা সন্তর্পণে বুক থেকে মাথা তুলে আবিদের দিকে তাকালো। পায়ের পাতায় ভর দিয়ে উঁচু হয়ে দাঁড়ালো। মাথার চুল টেনে ধরে মাথা নিচু করে নামালো। কানের কাছে মুখ নিয়ে নীরব কণ্ঠে বলল, আমাকে ছেড়ে কোথাও যাবে না মাস্টারমশাই। আপনি আমার এই আসক্তিময় মাদক, যা পরি দিনে অন্তত একবার পান করতে না পারলে ছটফট করতে থাকে। আপনার একটু স্পর্শ, আপনার একটু ভালোবাসা, আপনার একটু বকা শোনার জন্য কাতকের মতো অপেক্ষা করে। আমি জানি আপনার ভয়টা কোথায়, কিন্তু এত ভয় পাবেন না। আমার আব্বু অতটাও খারাপ মানুষ না, ঠিক আমাদের মেনে নেবে। পরিণীতার কথায় আঘাত পেল আবিদ। পরিণীতা তার লালচে দীর্ঘ চুম্বন করে বলল, এবার কেকটা কাটেন। হাসলো আবিদ। পরিণীতাকে সঙ্গে নিয়ে কেক কাটলো। কেকের প্রথম টুকরোটা পরির মুখে দিল। পরিণীত একটু আবিদকে খাইয়ে দিল। পরিবেশ হালকা করতে উচ্ছ্বসিত কণ্ঠে হেসে বলল, আজ আপনার 26 থেকে 27-এর প্রমোশন হলো মাস্টারমশাই, আপনি নিশ্চয়ই অনেক খুশি। পরিণীতার পাগলামি দেখে হাসলো আবিদ। কেকের ওপর থেকে একটু ক্রিম নিয়ে পরিণীতার গালে লাগিয়ে বলল, এটাকে প্রমোশন বলে না ম্যাডাম, ডিমোশন বলে। আবিদের কথায় পরিণীতা চোখ ছোট ছোট করে বলল, কেন? আবিদ আরেক গালে ক্রিম লাগাতে লাগাতে বলল, যদি কোনোভাবে 26 থেকে 25-এ যাওয়া যেত তবে এটা হতো প্রমোশন। আবিদ পরিণীতা কৌতূহলী কণ্ঠে প্রশ্ন করলো, কিভাবে? আবিদ বলল, মানুষের বয়স বাড়ে মানে আনন্দের কিছু নয় অ্যাঞ্জেল। একদিন জীবন থেকে গেলেই সময়ের সব থেকে কমলো মানে কি দাঁড়ালো? সে দিন বাড়বে না, দিন কমছে। পরিণীতা কৌতূহলী কণ্ঠে জিজ্ঞাসা করলো, কিভাবে? আদিব বলল। পরিণীতা বোকা চোখে তাকিয়ে আবিদের দিকে।
আবিদ ভ্রু নাচিয়ে বলল, বুঝতে পারেননি? পরিণীতা দুই পাশে মাথা নাড়ালো। আবিদ হতাশা শ্বাস ফেলে বলল, আমাকে এসব বলে লাভ নেই। যে পড়াশোনাকে অশ্লীল মনে করে সে সব বুঝবে কেমন করে? পৃথিবীর সব থেকে যেমন নজর তেমন পড়াশোনাও যদি একটু নজর দিতে ধন্য হতাম। পরিণীতা ভ্রু কুঁচকে তাকালো আবিদের দিকে, অভিমানী কণ্ঠে বলল, আজকের দিনেও আপনি পড়াশোনা নিয়ে আমাকে অপমান করছেন? আবিদ আরেকটু ক্রিম পরিণীতার গালে লাগাতে লাগাতে বলল, তাহলে কি করব? পরিণীতা মুখ বাঁকালো, পায়েসে বাটিটা হাতে নিল, তার থেকে এক চামচ আবিদের মুখের সামনে ধরলো, মিষ্টি কণ্ঠে বলল, হ্যাঁ করুন। আবিদ পরীর হাত থেকে বাটিটা নিয়ে আগে পরীকে খাইয়ে দিয়ে নিচে খেতে লাগলো। এক চামচ মুখে দিয়ে বলল, তুমি বানিয়েছো? পরিণীতা লজ্জা মিশ্রিত হেসে মাথা নাড়ালো। আবিদ পুরো বাটি খালি করে টেবিলের উপর রাখলো। পরিণীতা লাজুক কণ্ঠে বলল, আপনার জন্য এত কিছু করলাম, আমার রিটার্ন গিফট দেবেন না? আবিদ পরিণীতার চোখে চোখ রেখে বলল, হুকুম করো। পরিণীতা একটু লাজুক হেসে বলল, কোলে নিন। আবিদ চেয়ার টেনে বসে পরীকে একটানে নিচের কোলে বসালো। চুলের খোপায় মুখ ডুবিয়ে লম্বা শ্বাস টেনে নিয়ে কণ্ঠ খাদ নেমে বলল, এই যে তুমি সবসময় বাচ্চাদের মতো কোলে ওঠার বায়না ধরো, তুমি কি এখন ছোট আছো? পরিণীতা আবিদের গলা জড়িয়ে ধরে বলল, আপনার কোনো সন্দেহ আছে? আবিদের ভালো মতো চোখ বুলিয়ে বলল, কোন দিক দিয়ে ছোট আমি তো দেখি না। আবিদের কথায় লজ্জা পেল পরিণীতা, তবে দমে না গিয়ে দৃঢ় কণ্ঠে বলল, আপনার চোখে পাওয়ার বেড়েছে, চশমা পাল্টান, আমি এখনো বাবু। আবিদ ভ্রু কুঁচকালো, আপনার চোখের পাওয়ার বেড়েছে? পরিণীতা ওপর নিচে মাথা দোলালো। পরিণীতা লজ্জা মিশ্রিত মুখ দেখে আবিদের ভেতরটা ধক করে উঠল। মেয়েটা এত মায়াবী কেন? মনে মনে সাদমান শিকদারের প্রশংসা করে বলল, ব্যাটা ক্রিমিনাল হোক আর যাই হোক, ব্যাটার ফ্যাক্টরির প্রোডাক্ট একদম A+। আবিদের কেমন নেশা ধরে যাচ্ছে। আবিদ একটু অস্থির কণ্ঠে বলল, চলো তোমাকে বাড়ি দিয়ে আসি। সঙ্গে সঙ্গে পরিণীতা বিরোধিতা জানালো, অনিচ্ছাতে প্রকাশ করে বলল, এখন যাব না। অভিমানী কণ্ঠে বলল, আপনার কাছে এলে শুধু তাড়িয়ে দিতে চান কেন? আবিদের শরীর খারাপ লাগছে। ওই দিনের মতো আজকাল এই মেয়েটার কাছে থাকলে তার সব কিছু এলোমেলো লাগে, গভীরভাবে ছুঁয়ে দিতে মন চায়। আর মেয়েটাও তো বাধা দেয় না। পরিণীতার কোলে বসে উসখুস করছে। আবিদ ভ্রু কুঁচকে বলল, ছটফট করছো কেন? পরিণীত আহত চোখে তাকালো আবিদের দিকে। উঠে যেতে যেতে অভিমানী কণ্ঠ বলল, কিছু না। আবিদ স্পষ্ট বুঝল পরিণীতার চোখের ভাষা। সে আবার চেপে কোলে বসিয়ে দিল। দুই হাতে পেট জড়িয়ে ধরে কাঁধের কাছে মুখ নিয়ে নিঃশব্দ কণ্ঠে বলল, এমন করো না অ্যাঞ্জেল, এত বই পড়া হওয়া ভালো না। মানুষের জীবন বলা যায় না কখন কি হয়। আজ তোমাকে ছুঁয়ে কাল যদি মরে যাই, হয়তো বা এতটা গভীর ছুঁলাম না, তবে এই কিছুটা স্পর্শ তো লেগেই যাবে। যেদিন হয়তো ভুলবশত হয়ে গিয়েছিল, কিছু সময় মতো বুঝে তো এগুলো করতে পারি না বলো। আর এগুলো বড় সাংঘাতিক নেশা অ্যাঞ্জেল, যা একবার পেরে বারবার পেতে ইচ্ছে হয়। তা সবসময় নিয়ন্ত্রণের মধ্যে থাকে না। যদি নিয়ন্ত্রণ হারিয়ে বেশি কিছু হয়ে যায় তখন কি করবে? তাই নিজেকে সামলে নাও, আমাকে মেরো না। পরিণীতা এসব কিছু শোনো না। সে শুধু স্থির হয়ে আছে আবিদের মুখে। মৃত্যু শব্দটায় তার চোখে পানি টলমল করে উঠল। সে কোল থেকে ছটফট করে উঠে বলল, ছাড়ুন, আপনার সাথে কোনো কথা নেই। বলতে বলতে কেঁদে দিল, দীর্ঘশ্বাস ফেলল। আবিদ মেয়ে মানুষের কান্নাতে এক সেকেন্ডও লাগে না। মাথায় হাত বুলাতে বুলাতে বলল, উফ, কাঁদছো কেন অ্যাঞ্জেল? পরিণীতা অশ্রুসিক্ত চোখে তাকিয়ে বলল, আপনি খুব খারাপ, ছাড়ুন আমাকে। আবিদ অসহায় চোখে তাকালো পরিণীতার দিকে। মেয়েটা মনে কষ্ট পেয়েছে। দীর্ঘশ্বাস ফেললো আবিদ। মেয়েটা ভবিষ্যৎটা শুনতে চায় না। চোখের সামনে যখন দেখবে তখন কিভাবে সহ্য করবে? আবিদ পরিণীতার মুখটা নিজের দিকে ঘোরালো, কপালে কপাল ঠেকিয়ে বলল, আমার পাগলি কিছুই অতিরিক্ত ভালো না, তেমনি কোনো কিছুর ওপর এত মায়া রাখতে নেই। পরিণীতার অশ্রুসিক্ত চোখে তাকালো। আবিদ আরও কিছু বলতে গেল, পরিণীতা আচমকা তার টি শার্ট টেনে ধরে পুরুষালি উষ্টে উষ্ট্র মিশিয়ে দিল। সঙ্গে সঙ্গে সবকিছু শান্ত হয়ে গেল। আবিদ দুই হাত মুষ্টিবদ্ধ করে নিল। এই মেয়েটাকে তাকে স্থির থাকতে দেবে না। নিজেকে যথাসম্ভব নিয়ন্ত্রণে রেখে আবিদ প্রিয়সীর কোমর জড়িয়ে ধরে উষ্ণ ভালোবাসে বিনিময় করতে লাগলো। কয়েক মিনিট পরে ছেড়ে দিল পরিণীতা। আবিদ বসা থেকে উঠতে বলল, চলো এখন তোমাকে বাসায় দিয়ে আসি। পরিণীতা গেল না, ঠাই দাঁড়িয়ে রইল। আবিদ বুঝলো পরিণীতার ভাব ভালো না। এখানে বেশিক্ষণ থাকলে মেয়েটা থেকে উন্মাদ করে দেবে। সর্বনাশ ঘটে যেতে বেশি সময় নেবে না। তাই সে কিছু একটা ভেবে আবার বসে পড়ে। পরিণীতাকে চেপে কোলে বসায়, গাল ধরে মুখ উঁচু করে তোলে, চোখে চোখ রেখে শান্ত কণ্ঠে বলে, আমাকে পেতে চাও? ঠিক আছে, তাহলে চলো বিয়ে করে নিই।
তারপর দিনরাত যত চাইবে তত পাবে, আনলিমিটেড। সঙ্গে বিয়ের 1 বছরের ঘোরের আগেই তোমার শখের বাচ্চা কাচ্চা পেয়ে যাবে। বলো রাজি? আবিদের কথায় পরিণীতা চোখ বড় বড় করে তাকালো তার দিকে। আবিদ ভ্রু নাচিয়ে বলল, কাল না, চলো এখনই কাজীর বাসায় গিয়ে বিয়ে করে নিই, তারপর বাকি রাতটা তোমার আমার। পরিণীতা আবিদের কথায় ঢোক গেল। এলো কি বলতে যাচ্ছে? সে কি লুচু? তার বড় দাদা আর বড় আব্বুর অনুমতি ছাড়া বিয়ে করার মতো কলিজা পরিণীতা নেই। আবিদ আবার বলল, বলো রাজি? পরিণীতা আতঙ্কিত কণ্ঠে বলল, চলুন বাসায় যাই। বাঁকা হাসলো আবিদ, কপালে চুমকে বলল, গুড গার্ল। আবিদের স্পর্শে শিহরিত হলো পরিণীতা। বসা থেকে উঠে পরীকে করে নিয়ে হাতটা ধরলো। বাড়ির রাস্তায় পরিণীতার গলা জড়িয়ে ধরে বুকে মাথা রাখলো। এই অধার রাত তাদের ভালোবাসার কিছু মুহূর্তে সাক্ষী হলো। রাত 11টা। সুতের গাড়ি ছুঁয়ে চলে গেছে সিলেটের বিখ্যাত উত্তর সুমানা উপজেলার জারানাবাদ হাইওয়ের ওপর দিয়ে। তার চোখ মুখের অবস্থা দেখে মনে হচ্ছে এই মুহূর্তে হাসপাতালের কর্তৃপক্ষের সামনে পেলে কাঁচা চিবিয়ে খাবে। সে ভীষণ তিক্ত, বিরক্ত। কাল সারা রাত ড্রাইভ করে সে সিলেট এসেছে মূলত একটি মেডিকেল ক্যাম্পের জন্য। সে এই কম্পার্টমেন্টে কিছুতেই আসতে যাচ্ছিল না। সে একজন সার্জন, তার সার্জনের ক্যাম্পিংয়ের কোনো কাজই থাকে না। তবু কর্তৃপক্ষ এমনভাবে অনুরোধ করলো যে ফেলতে পারেনি শুদ্ধ। মেডিকেল ক্যাম্পিংয়ের উদ্দেশ্যে কালকে সবাই সিলেটে চলে এসেছে, কিন্তু শুদ্ধর কাল গুরুত্বপূর্ণ দুটো সার্জারি থাকায় সে দলের সাথে আসতে পারেনি। শুদ্ধ গুগল ম্যাপ দেখে গাড়ি ড্রাইভ করছিল, তার মধ্যেই ফোন বেজে উঠলো। শুদ্ধ গাড়ি ব্রেক করে ফোন রিসিভ করলো। গাড়ি থেকে নেমে কথা বলতে শুরু করলো। ডক্টর শর্মা বিনয়ী কণ্ঠে জিজ্ঞাসা করলো, স্যার আপনি কোথায়? শুদ্ধ কিছু বলছে না। তার আগে প্রবল বেগে ছুটে এসে একজন তার সাথে সজোরে ধাক্কা খেলো। অমনোযোগী থাকা শুদ্ধ তাল সামলাতে না পেরে আগন্তুককে নিয়ে পাশের ফুটপাতে উল্টে পড়লো। হাতে ধরা ফোনটা ছুঁড়ে গেল ছিটকে অন্যদিকে, পিছলা রাস্তায় পড়ে। শুধু মাথা পিঠে হালকা ব্যথা পেল। আগে থেকেই বিরক্ত ছিল শুদ্ধ, তার উপরে মেয়ে মানুষের উঠে এসে গায়ে পড়েছে। বুঝতে পেরে তার ঘেঁষে থাকা মেজাজ পিছলে পড়ে গেল। সামনে পড়ল সে। নিজের উপর পড়ে থাকা মেয়েটাকে ঝাড়া মেরে ফেলে দিয়ে উঠে দাঁড়ালো। শুদ্ধ আচমকা ঝাড়া মেরে উঠে যাওয়ায় মেয়েটা ফুটপাতের নিচু নুড়ি পাথরের পড়ে হাতে কোনোয় ব্যথা পেল। তৎক্ষণাৎ তার বান্ধবীরা চলে এসেছে। মেয়েটা আহা শব্দে করতেই কুনুই ঝাঁকিয়ে ঝাঁকিয়ে উঠে দাঁড়ালো। শুধু প্রচণ্ড ক্ষিপ্ত। সে কণ্ঠে 5 বালতি বিরতি রেখে রাগ ঢেলে ঝাঁছিয়ে বলল, এই মেয়ে, চোখে কি বাসায় রেখে রাস্তা নেমেছ? যে অন্ধকারের মধ্যে যাকে তাকে ধাক্কা মেরে দিয়েছ? মেয়েটার হাত ঘুরিয়ে রক্ত পড়ছে, কিন্তু শুধুর অপমানজনক তিক্ত বাণী কানে আসতে মেয়েটা ক্ষুব্ধ হলো। তার রক্তে আগুন ধরে লাগলো। সে শুধুর দিকে না তাকিয়ে তীর্য কণ্ঠে বলল, তা আপনি কোন দেশের প্রেসিডেন্ট যে আপনাকে ধাক্কা দেওয়া যাবে না? বেশ করেছি ধাক্কা দিয়ে, আবার দেব। মেয়েটার কণ্ঠটা কানে আসতে শুধু থমকালো। গলা স্বরটা তার ভীষণ চেনা লাগছে, কিন্তু সে পাত্তা দিল না। মেয়েটার বলা কথায় তার রাগ চড়চড় করে মাথায় উঠল। সে ধমকে বলল, বড়দের সাথে কেমন ব্যবহার করতে হয় সেটা জানো না বেয়াদব মেয়ে? মেয়েটার বান্ধবীরা আটকে উঠল। রুহি বলল, প্রিয়স্মিতা যদি এই ব্যাটাকে মেরে দেয় তখন কি হবে? অ্যাপ্রন থেকে দেখে তো মনে হচ্ছে এই ব্যাটা ডাক্তার। যারাও ভয়ে ভয়ে তাকালো প্রিয়স্মিতার দিকে। প্রিয়স্মিতার হাত দুটো শক্ত। সে অগ্নির চোখে শুধুর দিকে তাকাতেই তার পৃথিবী থেমে গেল। আশেপাশের দুনিয়া শপথ হয়ে গেল। ক্ষুদ্র দৃষ্টি সেকেন্ডেই গায়েব হয়ে গেল। প্রবল রাগের তাপে শুধু অতি সুদর্শন চেহারাখানা কিছুই রক্তিম। তার উপর তার বিরক্তি মাখা মুখের গা চাচানো এক্সপ্রেশন। প্রিয়স্মিতার মাথা ঘুরে গেল। মুহূর্তে শুদ্ধের রূপের আগুনে ঝলসে গেল। শুদ্ধ তখন ননস্টপ ধমকেই যাচ্ছিল। ধমকাতে ধমকাতে হঠাৎ শুদ্ধ দৃষ্টি আটক গেল মেয়েটার দিকে। সাথে সাথে থমকে গেল শুদ্ধের শব্দগুচ্ছ। মেয়েটা কলেজ ড্রেস পরে আছে, কাঁধে কলেজ ব্যাগ, মুখ কালো মাস্ক, দুই পাশে বেনি, দুটো হাঁটু নিচে অবধি ঝুলে গেছে। কিন্তু এসবের দিকে দৃষ্টি আটকালো না শুদ্ধে। সে থমকে গেছে অচেনা পরিচিত নীলাভ অক্ষি জোগাড়ের মাঝে। সেই দৃষ্টি প্রিয় চোখ দুটোর চাহনিতে সুদের বুকের ভেতরে হাতুড়ি পেতে শুরু করলো। কিন্তু সেই নীলাম্বরী এখানে আসবে কীভাবে? আরে মেয়েটা ঝাড়ের মধ্যে, এই 1% হৃদয়ের রানীর মধ্যে সে তো কোমল। সুদের ধূসর বর্ণের চোখের চাহনিতে মুহূর্তে ঘায়ের হয়ে গেল। হুঁশ ফিরে সেন্সলেস হয়ে পড়ে যেতে নিল প্রিয়স্মিতা। সাথে সাথে শুদ্ধ নিজের অজান্তে তার কোমর আঁকড়ে ধরল, হাত দিয়ে মুখ চেপে ধরল। রুহির দৃষ্টি বিরক্ত কণ্ঠে বলল, এমন টানাটানি উত্তেজনায় একটু অজ্ঞান হয়? শুদ্ধ কোমর
আঁকড়ে ধরে অতি সন্দর্পণে মনোযোগ সহকারে চেয়ে আছে মেয়েটার বন্ধ চোখের দিকে। এই চোখের পাপড়িগুলো প্রচণ্ড চেনা রাখছে। সে কৌতূহলবশত মেয়েটার মাস্কে হাত দিতেই পেছন থেকে তুহিনার চিৎকার দিয়ে উঠল, শুদ্ধ ভাই! তুহিনা তো কথায় থেমকে গেল শুদ্ধ। আচমকায় মেহরিমের কোমর ছেড়ে দিল। সাথে সাথেই পড়ে গেল যারা। ডক্টর জেরা, ডক্টর শর্মা। তুহিনা ছুটে গেল। ডক্টর শর্মা বললেন, এ কি স্যার, আপনি এখানে? আর অ্যাপ্রন ট্যাপ্রন নষ্ট হল কিভাবে? শুধু নিজের এক্সপ্রেশনের দিকে তাকিয়ে মেয়েটার দিকে তাকালো। কিন্তু ডক্টর রেজা স্যার, আপনি এখানে থেকে চলুন, এই রোদের মধ্যে থাকবে না। শুদ্ধ সম্মতি জানালো। তুহিনা শুদ্ধের ফোনটা কুড়িয়ে নিয়ে দিল। যারা কাছে থাকা প্রিয়স্মিতার দিকে তাকে সন্দেহবান কণ্ঠে জিজ্ঞাসা করলো, কিন্তু তোমার এই অবস্থা কেন? আর মেয়েটাই বা এভাবে পড়ে আছে কেন? কিন্তু শুধু তুহিনাকে 5 পয়সারও গুরুত্ব দিল না। ডক্টর শর্মা বললেন, স্যার, আর গাড়িতে যেতে হবে না। শুধু ভ্রু কুঁচকে প্রশ্ন করলো, কেন? রেজা বলল, হাসপাতাল অথরিটি থেকে এই পাশের কলেজে আমাদের থাকার ব্যবস্থা করা হয়েছে। সূর্য আশ্চর্য কণ্ঠে বলল, হোয়াট? ডক্টর রেজা ভয়ে ঢোকিল, গলা ভিজিয়ে বলল, ইয়েস স্যার। শুধু উল্টো ঘুরে যেতে যেতে বলল, ইম্পসিবল, আমি কলেজে থেকে ক্যাম্পেইন করতে পারবো না। আই উইল ব্যাক টু ঢাকা। ডক্টর রেজা আর ডক্টর শর্মা একে অপরের দিকে তাকিয়ে দ্রুত কর্তৃপক্ষকে ফোন লাগালেন। সকলে গেটের কাছে ছিলেন। শর্মা কল পেয়ে এক প্রকার ছুটে এলেন। শুদ্ধ গাড়ির দরজায় হাত দিতেই হেড এসে অনুরোধ করতে শুরু করলেন, প্লিজ স্যার, এই ক্যাম্পেইনে আপনার উপস্থিতি আমাদের জন্য সবচেয়ে অ্যাচিভমেন্টের। প্লিজ স্যার, আপনার জন্য এক্সট্রা হোটেল বুকিং করে রেখেছি। শুধু শান্ত চোখে তাকালো অথরিটির হেডের দিকে। কিছুক্ষণ তাকিয়ে গাড়িতে বসতে বসতে বলল, অ্যাড্রেস সেন্ড করবেন, আই নিড টু রেস্ট বলে শু করে চলে গেল। হেড স্টাফ হাত ছেড়ে বাঁচলেন। তুহিনা এখনও সন্দেহান দৃষ্টিতে প্রিয়স্মিতার দিকে দেখে আছে। ডক্টর শর্মা বললেন, চলুন মিস চৌধুরী। তুহিনা আর না ভেবে পা বাড়ালো কলেজের দিকে। রুহি পাশের দোকানে থেকে পানি এনে মাস্ক সরিয়ে মেহেরিনের চোখে মুখে ছিটিয়ে দিল। কিছুক্ষণের মধ্যে জ্ঞান ফিরল মেহেরিমের। যারা বলল, হঠাৎ করে এই ডাক্তারকে দেখে অজ্ঞান হলি কেন? রুহি বলল, এই ডাক্তার তোকে কতগুলো কথা শোনালো, অথচ তুই কিছু না বলে অজ্ঞান হলি। সেম প্রিয়স্মিতা। এবারও কোনো প্রশ্নের উত্তর দিল না। তার বুকটা সমুদ্রের উথালের মতো ঢেউ তোলপা চালাচ্ছে। ভিজি দিতে মনে থরি। চোখের সামনে ভাসছে শুদ্ধের রাগান্বিত মুখ। প্রিয়স্মিতা হ্যাং হয়ে যেতে দেখে বিস্ফোরিত চোখে একে অপরের দিকে তাকালো। যারা হাতে পানি নিয়ে প্রিয়স্মিতার মাথায় তালুতে দিয়ে বলল, তুই ঠিক আছিস ভাই? প্রিয়স্মিতা যারার দিকে তাকিয়ে অদ্ভুত ঠোঁটে দিয়ে হাসলো। তরাক করে বসা থেকে উঠে পড়লো, মাথা ছেড়ে বলল, হেই শালা, ভাই ভাই, কাল দেখা হবে বলে বাঁকা হেসে উল্টো হাঁটা দিল। রুচি চিৎকার দিয়ে বলল, প্রিয়, রিভেঞ্জ ছিড়বি না, দাঁড়া শোন। কিন্তু কারো কোনো কথা না শুনেই চলে গেল প্রিয়স্মিতা। তার পানপাতা মুখে লেগে আছে রহস্যময় হাসি। রুহি বলল, এটা কি হলো? যারাও আশ্চর্য হয়ে অবাক কণ্ঠে বলল, এই প্রথমবার ও কাউকে আস্ত ছেড়ে দিল। সৃষ্টি বলল, তোর কি মনে হয়? নুহা বলল, তোরা এসব বাদ দে, ওই ডাক্তারকে দেখেছিস কি হট অ্যান্ড সেক্সি, আর অ্যাটিটিউড দেখেছিস, হাই দিল পারি পারি হো গয়া। রুহি একই ভঙ্গিতে, হ্যাঁ ইয়ার, এত হট ডাক্তার আমার হোল লাইফে আমি একবারও দেখিনি। রুচি সন্দেহবান কণ্ঠে বলল, তোদের কি মনে হয় প্রিয় ডাক্তারের হটনেস দেখে টাস্কি খেয়েছে? যারা পাত্তা নিয়ে বলল, ইম্পসিবল, ও কোনো ছেলেকে দেখে টাস্কি খাবে, এটা হতেই পারে না। রুহি বলল, তাহলে জ্ঞান হারালো কেন? সৃষ্টি একটু ভেবে বলল, সে তো এইভাবেই ভালো হতে পারতো। পর্বটা এখানে শেষ হয়ে গেছে। পর্বটা অতিরিক্ত বড়। আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন। পড়তে পড়তে আমি অনেক জায়গায় আটকে গেছি, কারণ বানানে না একটু ভুলটাল ছিল, ওটা থাকে। আপনারা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসছি আজকে, ধন্যবাদ।